আলিশা শুনতে পাচ্ছ মা? ওয়ালাইকুম মিস। আসসালাম। আমার আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। আর স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো? নবম শ্রেণী হিসাব আচ্ছা বিজ্ঞান আচ্ছা অধ্যায় 9 পাঠ। আচ্ছা, থ্যাংক ইউ। মেয়েরা, জি আমরা মিস। গত ক্লাসে আমিল শেষ করেছিলাম আমাদের, ঠিক আছে? তো জি মিস। আমাদের সিলেবাসে যে 9 এর সিলেবাসটা আছে, তুমি একটু বলতে পারবে কি কি করেছো বলো তো? আমরা একেবারে, যদি আমার ভুল না হয় আমি একটু বলি, তোমরা একটু মিলিয়ে নাও। প্রথম অধ্যায় করেছিলাম, পরে আমরা বহু নির্বাচনী পরীক্ষা নিয়েছিলাম, ঠিক আছে? প্রথম অধ্যায়ে আমাদের কোনো জি অঙ্ক মিস। নেই। তারপর আমরা কি করেছি, দ্বিতীয় অধ্যায় করেছি। আমি আর আমাদের শ্রদ্ধেয় হাসান স্যার, আমরা দুজন মিলে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান ক্লাসটা করেছি। তো আমরা দুজন মিলে আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, তারপর হচ্ছে অষ্টম অধ্যায় করা নবম হয়নি না, অধ্যায়। নবদান বই হয়েছে আমাদের, হয়নি। একই হয়েছে, স্যার নবম পেয়েছেন। অষ্টম অধ্যায়। হ্যাঁ, ওই নবদান বই হয়েছিল তোমাদের। জি মিস, নগদান বই শেষ আমাদের। তারপরে রেওয়ামিল কমপ্লিট হলো। স্যার মনে হয় আর্থিক বিবরণী শুরু করেছে দশম অধ্যায়। জি মিস, আর্থিক বিবরণী শুরু করেছে স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। আজকে এমনি আমি কিছু লেনদেন নিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো বলবে, ঠিক আছে? ধরে নিতে পারো আজকে আমরা রিভিশন ক্লাস করছি, যেহেতু আমাদের সিলেবাস কমপ্লিট। স্যার বুঝতে পেরেছো? এগুলো ছিল আমাদের গত ক্লাসে বিষয়। আজকে আমরা আলোচনা শুরু করব। আমাদের কি গত ক্লাসে 5 নম্বরটা কমপ্লিট হয়েছিল মেয়েরা? মিস, গত ক্লাস আমি করতে পারিনি। হ্যাঁ, মনে হয় গত দিন 4 আর 5 কমপ্লিট করেছিল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা পরে আলোচনার পরে গত ক্লাসের অঙ্কগুলো আরেকটু বুঝিয়ে দিব। গত ক্লাসের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। মিস আমাকে তো হিসাব বিজ্ঞানের গ্রুপে জয়েন নেই, যে আমি আপনাকে এসডব্লিউ গুলো পাঠাবো। আচ্ছা, আনিশা একটু অ্যাডমিট করে নিও তো সবাইকে। মিস আসসালামু ওকে আলাইকুম। মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দেখো। আনিশা বলো প্রথমে। আনিশা, এখানে দেখো, নগদ 2 লক্ষ টাকা ব্যাংকে জমা, 1 লক্ষ টাকা নিয়ে মিস, কিছু ব্যবসা দেখা আরম্ভ করে। যাইতেছে না, শুধু নবম শ্রেণী দেখা যায় হিসাব বিজ্ঞান ওটা দেখা যাইতেছে। তাই? জি মিস। এতক্ষণ ধরে কিছু দেখা যাচ্ছিল না। নো মিস মিস। দেখা যায়। এখন দেখতে পাচ্ছো? জি মিস। মিস আচ্ছা, দেখো, নগদ 2 লক্ষ টাকা ব্যাংকে জমা, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। আনিশা বলো, এটা ডেবিট ক্রেডিটটা বলো তো কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট।
আর নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব আচ্ছা, ক্রেডিট। এখন যদি বলা হয় সম্পদের শ্রেণী বিভাগ লিখো, তখন কি হবে? এখন যদি বলে সম্পদের শ্রেণী বিভাগ দেখাও, তাহলে কি হবে? আমরা কি করবো? ডেবিট ক্রেডিট, সবাই একটু খাতায় লিখো, ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ও ক্রেডিট নির্ণয়, তারপর হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদের শ্রেণী বিভাগ। তারপর লিখো সমীকরণের প্রভাব, সমীকরণের উপাদানের প্রভাব। আমরা তিনটা শিখবো পাশাপাশি, এক হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়, দুই হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ এবং সমীকরণ উপাদানের উপর প্রভাব। তাহলে এখানে জানুয়ারি 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, ব্যাংকে জমা 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখন আনিশা বলো, আনিশা বলো তো মা। জি মিস। জানুয়ারি 1 তারিখ জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব 2 লক্ষ টাকা, নগদান হিসাব কি হবে? ডেবিট। আমি ডেবিট সংক্ষেপে 2 লিখছি, লক্ষ টাকা, তোমরা আবার সংক্ষেপে কখনো লিখবে না। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাংক হিসাব বলেছে, ব্যাংক ডেবিট, হিসাব ডেবিট, ব্যাংক হিসাব মূলধন সবাই একটু হিসাব লিখো, ক্রেডিট। ডেবিট। আর বলেছে হচ্ছে এখানে কত টাকা? 2 লক্ষ টাকা, নগদান 2 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ টাকা। জি আর মিস। আর হচ্ছে ওখানে মনে হয় ব্যাংক 1 লক্ষ টাকা। ব্যাংকে ছিল আমাদের 1 লক্ষ টাকা। এই হচ্ছে 3 লক্ষ টাকা আমাদের ব্যবসায় কি হিসাবে আসলো? মূলধন হিসাবে আসলো। দেখো আমি একটু, আমরা যেভাবে জাবেদা লিখি ঠিক সেই নিয়মে একটু লিখলাম। একটু দেখো, আমরা একটু দূরে রেখেছি না, 2 অক্ষরের পর আমরা লিখবো পরেরটা। তাহলে এইটা হচ্ছে কি, কত টাকা হবে মূলধনে তাহলে আনিশা? মূলধন 3 লক্ষ টাকা। আচ্ছা, লিখবো 3 লক্ষ টাকা। আচ্ছা, এখন বলো তো আমরা কি সম্পদের শ্রেণী বিভাগ, তাহলে এটা কি সম্পদ হচ্ছে? নগদ হিসাবের মধ্যে সম্পদের শ্রেণী বিভাগ, সরি হিসাবের শ্রেণী বিভাগ, দুঃখিত, হিসাবের শ্রেণী বিভাগ। এখন বলো তো নগদান হিসাব তাহলে কি কি লিখবো আমরা? নগদান হিসাবটা কি? হিসাবের শ্রেণী বিভাগটা আমি একটু বলছি, তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সম্পদ। এই হচ্ছে উপাদান, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সম্পদ। তাহলে এখানে হিসাবের শ্রেণী বিভাগ যে বলেছি, তাহলে এখানে কি লিখবো নামটা নগদান হিসাবের পাশে? নগদান হিসাব হলো যে সম্পদ রাইট, বৃদ্ধি। নগদান হিসাব সম্পদ, আগে লিখে শ্রেণী বিভাগটা, এটা হচ্ছে সম্পদ হিসাব। তারপর ব্যাংক হিসাবটা কি হবে? ব্যাংক হিসাব, ব্যাংক ও সম্পদ হিসাব। রাইট, ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব, হিসাব। তারপর হচ্ছে মূলধন হিসাবটা কি হবে বলতো? মূলধন হিসাব মালিকানা সত্ত্ব। রাইট, মূলধন হিসাব হবে মালিকানা সত্ত্ব হিসাব, সত্ত্ব হিসাব। এই হচ্ছে আমাদের হিসাবের শ্রেণী বিভাগ। এখন আসো, আমি বলেছি সমীকরণ উপাদানের উপর প্রভাব, তাহলে কি প্রভাব পড়ছে? সমীকরণের উপর প্রভাব সম্পদ হচ্ছে বৃদ্ধি। রাইট, রাইট, সম্পদ, সম্পদ হচ্ছে বৃদ্ধি।
সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি ব্যাংক হিসাবে কি হবে, সমীকরণে কি প্রভাব পড়বে? ব্যাংক হিসাবে সম্পদ বৃদ্ধি। রাইট, সম্পদ বৃদ্ধি পাবে আমাদের, এখানেও সম্পদ বৃদ্ধি পাবে। আর মূলধন হিসাবে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। সবাই কি বুঝতে পারছো? সবাই কি একমত আনিশার সাথে? জি মিস। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, বৃদ্ধি এই হলো আমাদের। আমরা পাশাপাশি কি করলাম একসাথে? আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, হিসাবের শ্রেণী বিভাগ করা হলো এবং সমীকরণের প্রভাব দেখানো হলো। এখন আসো 5 তারিখে, এটা বলবে হচ্ছে লামিশা রোল 32। না পারলে চুপ করে থাকবে না, তাহলে অন্যজন বলার সুযোগ পাবে। লামিশা বলবে, দেখো জানুয়ারি 5 তারিখ ক্রয় 1 লক্ষ টাকা, যার মধ্যে নগদ 50,000 টাকা, চেকে 30,000 টাকা। কি হবে বলো তো? আগে বলো লামিশা। লামিশা শুনতে পাচ্ছ? অরিন বলো। ক্রয় 1 লক্ষ টাকা, যার মধ্যে নগদ 50,000 টাকা, চেকে 30,000 টাকা। বলো তো কি হবে এটা বাবা, ডেবিট ক্রেডিট? অরিন শুনতে পাচ্ছ মা? জি মিস। বলো তো কি হবে এটা, ডেবিট ক্রেডিট? 5 তারিখে ক্রয় 1 লক্ষ টাকা, যার মধ্যে নগদ 50%, চেকে 30%। কি হবে? ম্যাম নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, আচ্ছা, ব্যাংক হিসাব ডেবিট 30,000 টাকা, ক্রয় আর করলে। পাওনাদার। আচ্ছা অরিন আগে বলো তো মা, সম্পদ নগদ হিসাব ডেবিট বলেছো, তার মানে প্রতিষ্ঠানে সম্পদ আসছে। আমরা ক্রয় করলে কি আসে প্রতিষ্ঠানে? নো ম্যাম, সরি সরি, ভুল হ্যাঁ, করছি, হ্যাঁ বলো তাহলে। উল্টাটা বলছি। হ্যাঁ, তাহলে কি হবে বলো? তাহলে ম্যাম নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 50,000 টাকা, আর ব্যাংকে 50,000 হবে। মিস 30,000 টাকা। আর আর ম্যাম তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এই লেনদেনটা কিভাবে ডেবিট ক্রেডিট নিতে হবে? বলো। নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা, ডেবিট হবে। চেক নো মিস, ক্রেডিট বলেছি। আচ্ছা ঠিক আছে, পরে চেক ব্যাংক হিসাব ক্রেডিট 30,000 টাকা, হুম, তারপর আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাইট। পাওনাদার হিসাব হবে হলো কি 30-40, পাওনাদার হিসাব হবে 20,000 টাকা, আর ক্রয় হিসাব ডেবিট রাইট, 1 লক্ষ টাকা। অনেক সুন্দর বলেছো। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? অন্যরা একটু খেয়াল করো। দেখো আমাদের জানুয়ারিতে, দেখো জানুয়ারি, তাহলে এটা 5 তারিখ। জানুয়ারিতে কত তারিখ ছিল? 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখে হবে আমাদের, 5 তারিখে আমাদের ক্রয় করার ফলে খরচ বৃদ্ধি পেয়েছে, মানে ক্রয় হিসাব হবে ডেবিট। আমি সংক্ষেপে লিখছি, তোমরা আবার সংক্ষেপে লিখবে না। ক্রয় হিসাব ডেবিট হচ্ছে 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে আমাদের প্রধান হিসাব, আমি আবারও বলছি আমরা জাবেদা নিয়মে লিখছি, একটু দূরত্ব বজায় রেখে এভাবে আমরা লিখবো। নগদান হিসাব ক্রেডিট, যেহেতু ক্রয় করেছি আমাদের সম্পদের পরিমাণ কমে গেছে, এখানে আমাদের 50%, 1 লক্ষ টাকা 50% হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা। তারপর হচ্ছে আমাদের চেকের মাধ্যমে যেহেতু, তাহলে ব্যাংক হিসাব ব্যাংকে টাকার পরিমাণ কমে গেল, সম্পদ হ্রাস পেয়েছে। এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল
হচ্ছে কি 30%, 30%, 30%, তার 30,000 মানে টাকা। 1 লাখ টাকা 30% হচ্ছে 30,000 টাকা, 50% আর 30% নগদ এবং চেকে হওয়ার পরে অবশিষ্টটা কিছু বলা নেই, তার মানে আমাদের বুঝতে হবে সেটা বাকিতে হয়েছে। তাহলে বাকিতে হলে কি হয়েছে, আমাদের প্রদেয় হিসাব। পাওনাদার হিসাব। আমরা প্রদেয় অথবা কি লিখতে পারি, পাওনাদার। পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। ক্রেডিট হচ্ছে কত টাকা, তাহলে বাকি 20%, 1 লাখ টাকা 20% 20,000 হচ্ছে টাকা। 20,000 টাকা। এই হচ্ছে আমাদের এখন বলো অরিন, বলো এখন ক্রয় হিসাবের কি নাম হবে মিস। অরিন? জি মিস। বলো তো ক্রয় হিসাবের নামটা কি হবে? ম্যাম ব্যয় বৃদ্ধি। হ্যাঁ, ভিত্তি না, আগে আমরা হিসাবের নাম লিখবো। হ্যাঁ, তাহলে কি হবে, ব্যয় হিসাব। ঠিক ব্যয় আছে, হিসাব। হ্যাঁ। বৃদ্ধি হ্রাস কখন বলবে, যখন বলা হবে সমীকরণের উপাদানের উপর কি প্রভাব পড়েছে, তখন তোমরা বৃদ্ধি হ্রাস এগুলো বলবে। আর যখন হিসাবের শ্রেণী লিখবে শুধু হিসাবের নামটা লিখবে। আচ্ছা, তাহলে নগদান হিসাবের কি নাম হবে? নগদান হিসাবটা কোন শ্রেণীর হিসাব? সম্পদ হিসাব। হ্যাঁ, সম্পদ হিসাব। তারপর হচ্ছে ব্যাংক হিসাবটা কোন শ্রেণীর হিসাব হবে? ম্যাম সম্পদ হিসাব হবে। সম্পদ হিসাব। প্রদেয় বা পাওনাদার হিসাবটা কি হিসাবে হবে? দায় হিসাব। দায় হিসাব। আমি শুধু আজকে ক্লাসটা তোমাদেরকে দেখছি কতটুকু তোমরা বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের বেসিক, এগুলো বুঝতে হবে, নাহলে অঙ্ক ভুল হবে। তাহলে এখন এখানে কি হচ্ছে, ক্রয় করার ফলে হিসাব সমীকরণের কি প্রভাব পড়েছে? ব্যয় বৃদ্ধি। রাইট, ব্যয় বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে নগদান হিসাবে কি প্রভাব পড়েছে? সম্পদ হ্রাস। সম্পদ কি হলো, হ্রাস পেয়েছে। তারপর জি মিস। পরেরটা ব্যাংক হিসাবে, সেটাও সম্পদ হ্রাস পেয়েছে। এখানেও সম্পদ হ্রাস পেয়েছে। এখানেও সম্পদ হ্রাস পেয়েছে। আচ্ছা, তারপর পরেরটাতে কি পেয়েছে? দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো না? কার কোনো সমস্যা হচ্ছে এই দুইটা লেনদেনে? মেয়েরা বলো, সমস্যা হচ্ছে No, কারো? miss. আচ্ছা, আর আমরা পরের লেনদেনে যাচ্ছি। দেখো 9 তারিখে কি বলেছে, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। সাবিকুন্নার জন্ম হয়েছে আজকে। জি মিস। হ্যাঁ মা, বলো ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা কি হবে? মিস নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি একটু বুঝিয়ে বলবে কেন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হলো 9 তারিখ? মিস ব্যাংক হতে উত্তোলন করার জন্য হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা কমেছে এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট, আর হচ্ছে ব্যবসায় নগদ টাকা বেড়েছে এজন্য নগদান হিসাব ডেবিট। অনেক সুন্দর, অনেক সুন্দর বলেছো। হ্যাঁ, কত টাকা আমাদের? 10,000 টাকা। আমি আবার বলছি, আমি সংক্ষেপে লিখছি যেন আমাদের সবগুলা লেনদেন আলোচনা করতে পারি সময়ের মধ্যে। এই জন্য তোমরা আবার কখনো এগুলো সংক্ষেপে লিখবে না। ব্যাংক হিসাব, ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে 10,000 টাকা। এখন বলো নগদানের হিসাবের নামটা কি হবে, কোন শ্রেণীর হিসাব? সম্পদ হিসাব। সম্পদ হিসাব। ব্যাংক হিসাব এর শ্রেণী কি হবে?
মিস এটাও সম্পদ হিসাব। এটাও সম্পদ হিসাব। এখন বলো হিসাব সমীকরণে কি প্রভাব পেয়েছে, কি প্রভাব মিস পড়েছে? নগদান হিসাব সরি মিস সম্পদ হিসাব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংক সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস পেয়েছে, তার মানে সমীকরণে এর উপর প্রভাব পড়েছে, একদিকে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে হ্রাস পেয়েছে। জি মিস। ঠিক আছে, অনেক সুন্দর বলেছো, সঠিক হয়েছে। জানুয়ারি, এখন দেখো পরের লেনদেনটা 12 তারিখ। 12 তারিখেরটা বলবে হচ্ছে আফসানা আক্তার, রোল 22। আফসানা পড়ো তো কি বলেছে 12 তারিখের লেনদেনটা। জি মিস, জানুয়ারি 12 আয়কর প্রদান 3000 টাকা। হ্যাঁ মা, এখন বলো তো ডেবিট ক্রেডিট কি হবে? মিস আয়কর প্রদান, আয়কর প্রদান আমি 3000। সরি এটা পারবো না। প্রদান মানে অন্যরা ভাবতে থাকো কি হবে। আফসানা না বলতে পারলে যে পারবে সে বলবে সঠিকটা। মিস আমি পারবো না। আচ্ছা, প্রদান অন্য কেউ পারবে বলতে? আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হয়নি, তারপর আর কেউ? আগে বুঝতে হবে আয়কর, আয়ের উপর কি করা হয়েছে, কর দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমরা যে অঙ্কগুলো করছি এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিক এবং কারবারকে কি করা হয় আলাদা শব্দ হিসাবে দেওয়া হয়, যেটা তোমরা ব্যবসা উদ্যোগে পড়েছো। আর এ ইকুয়াল টু এন প্লাস ই সমীকরণে আমরা জেনেছি এ হচ্ছে সম্পদ, এন হচ্ছে দায়, আর ই হচ্ছে মালিকানা শব্দ। মালিক জি সম্পদের মিস। উপর পুরোটা দাবি করতে পারে না, দায় দেনা পরিশোধ করার পর তারপর। এখন কথা হচ্ছে মালিক এবং কারবারকে আলাদা সত্তা হিসাবে ধরা হয়। এখানে আয়কর প্রদান, তার মানে মালিকের আয়ের উপর কর প্রদান করা হয়েছে, তাহলে এটা মালিকের ব্যক্তিগত খরচ। মালিকের যখন ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হবে তখন কি হবে এখন বলো। আমি কিন্তু হিংস দিয়ে দিয়েছি, এখন বলো। ম্যাম উত্তোলন হিসাব ডেবিট, হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট। রাইট, রাইট। এটা হচ্ছে দেখো আমাদের আয়কর প্রদান, তাহলে 12 তারিখে লেনদেনটা হবে জানুয়ারি 12, যেহেতু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে এটা ব্যবসা থেকে নেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট। যেহেতু নগদে করা হয়েছে, যেহেতু নগদে এখানে কি 10,000 কত টাকা আয়কর প্রদান 3,000 টাকা, তাহলে ডেবিট দিতে হবে কত টাকা 3,000 টাকা। আমাদের ক্রয় সরি নগদান, নগদান হিসাব ক্রেডিট হবে 3,000 টাকা। এখন এখন আমাকে একটু বলবে এই যে আমি বললাম যে আয়কর প্রদান 3,000 টাকা, যদি বলা হতো আয়কর চেকে আয়কর প্রদান করা হলো তখন কি হতো, যা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় যদি চেকের মাধ্যমে হতো চেকের কথাটা উল্লেখ থাকতো, বলো তো। তাহলে ম্যাডাম ব্যাংক হিসাব Right. ক্রেডিট ব্যাংক হতো। হিসাব হতো। হ্যাঁ, তখন আমাদের ব্যাংক হিসাবে। আচ্ছা, এখন বলো উত্তোলন কোন শ্রেণীর হিসাব, উত্তোলনটা কোন শ্রেণীর হিসাব বলো তো। ম্যাম সম্পদ। উত্তোলন সম্পদ হবে? না, ব্যয় হিসাব। ব্যয় হবে?
উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা কি করি, যখন মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি তখন মালিক যখন মূলধন নিয়ে আসে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। মালিক যখন কোনো কিছু উত্তোলন করে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। তাহলে উত্তোলন কি হিসাব, মালিকানা সত্ত্বের হিসাব। মনে থাকবে? মূলধনটা যেরকম দেখো, মূলধনটা মালিকানা সত্ত্ব হিসাব লিখেছে না, মূলধন ব্যবসায় নিয়ে আসলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়, ঠিক তেমনি উত্তোলন করলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। নগদ হিসাব কোন শ্রেণীর হিসাব হবে? নগদ হিসাব কোন শ্রেণীর হিসাব? ম্যাম সম্পদ হিসাব। সম্পদ। সম্পদ হিসাব। আচ্ছা, নগদ হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। এখন বলো হিসাবে সমীকরণে কি প্রভাব করছে এটি? উত্তোলনের ফলে হিসাবে সমীকরণে কি প্রভাব করছে? মালিকানা সত্ত্ব হ্রাস। হ্যাঁ, রাইট। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তারপর পরেরটা কি হবে? নগদান হিসাব সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস, সম্পদ হবে হ্রাস পাবে। আচ্ছা, এখন আসো পরেরটাতে। আচ্ছা, আমরা এখানে আরেকটা শিখে ফেলি পাশাপাশি। যদি এরকম হয় জীবন জীবন বীমা প্রিমিয়াম থেকে 5,000 টাকা। এটার কি হবে বলো তো? এখন জীবন বীমা প্রিমিয়াম প্রদান চেকে 5,000 টাকা, এটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। রাইট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে? ঠিক জানুয়ারি 12 তারিখে ঠিক একইভাবে হবে আমাদের উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5,000 টাকা। এটিও আমাদের কি হচ্ছে, মালিকানা সত্ত্ব কি হবে, মালিকানা সত্ত্ব হিসাব এবং সম্পদ হিসাব। একইভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে। তোমাদের একই রকম লেনদেন দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে আয়কর প্রদান, জীবন বীমা প্রদান এরকম হলে আমরা মালিকানা সত্ত্বের প্রভাব পড়বে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আচ্ছা, 18 তারিখে দেখো অফিসের প্রয়োজনে কম্পিউটার ক্রয়। এটা বলবে হচ্ছে তানিশা, বলো তো রোল 28 পারবে তানিশা? অফিসের প্রয়োজনে কম্পিউটার ক্রয় 50,000 টাকা। 18 তারিখে লেনদেনটা মা, অফিসের প্রয়োজনে কম্পিউটার ক্রয় 50,000 টাকা। আমি বলি, বলো মা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভেরি গুড। কেন কেন ডেবিট হলো অফিস সরঞ্জাম আর কেন ক্রেডিট হলো নগদান, একটু বলবে? কারণ ক্রয় সবসময় ডেবিট হয়। ক্রয় এটা ক্রয় করলে নো মিস। কি হবে অফিস এটা? সরঞ্জাম এটা হলো গিয়ে সম্পদ। হ্যাঁ, রাইট। সম্পদ বৃদ্ধি এটার পেলে জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্যাঁ, আর সম্পদ হ্রাস পেলে হ্রাস পেলে ক্রেডিট। তাহলে জানুয়ারি 18 তারিখ আমাদের হচ্ছে, যেহেতু কম্পিউটার কিনেছে, কম্পিউটার হিসাবের নাম হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম, তোমরা কিন্তু ভুল করবে না। অফিস সরঞ্জামকে ক্রয় হলে কিন্তু এটা কি হবে, নীতিগত ভুল হবে। ঠিক আছে, তোমাদের অবজেক্টিভ আসবে অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ। অফিস সরঞ্জাম হিসাব
হচ্ছে ডেবিট 50,000 টাকা। তারপর হচ্ছে আমাদের নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমাদের হিসাবের শ্রেণীর নাম কি হবে এখানে? সম্পদ, হ্যাঁ, দুইটাই সম্পদ হবে, দুইটাই? নগদান ও সম্পদ, অফিস সরঞ্জাম ও এটাই আমাদের সম্পদ হিসাব। সম্পদ হিসাব। আর বলতো তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। আর হচ্ছে কি সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস। কম্পিউটার ক্রয়ের ফলে সম্পদের পরিমাণ বেড়ে গেল, নগদ টাকাতে কেনার পরে সম্পদের পরিমাণ কি হলো? হ্রাস পেল। সমীকরণে এর উপর প্রভাব পড়েছে, একদিকে এ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এ হ্রাস পেয়েছে। 22 তারিখ মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে অফিসের প্রয়োজনে এসি ক্রয়। অরিন বলতো কি হবে? 22 তারিখে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে অফিসের প্রয়োজনে এসি ক্রয় 80,000 টাকা। সাবেক উন্নয়ন বলতে পারবে? মিস আমি বলি, আচ্ছা আনিশা, একটু তুমি আগে দেখো তো সাবেক উন্নয়ন পারে কিনা। সাবেক উন্নয়ন বলতে পারবে? ঠিক আছে, আনিশা বলো। আনিশা ক্রয় কি হবে হিসাব বলো? ডেবিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। আবার বলো তো। ক্রয় হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। হয়নি। না, মূলধন মালিকানা হিসাব সত্ত্ব ক্রেডিট। কখনো ডেবিট ক্রেডিট নির্ণয় এভাবে আসবে? মূলধন হিসাব। হ্যাঁ, মূলধন হিসাবে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে প্রতিষ্ঠানে জি কিছু মিস, করা আমি হলে ওটাই সেটা মূলধন মূলধনকে হিসাবে আমি গণ্য মালিকানা হবে। সত্ত্ব বলে ফেলছি ভুলে। আচ্ছা, মূলধন হিসাব ক্রেডিট। আর এসি ক্রয় করা হলে এটা কি হবে? আমি কিন্তু তোমাদেরকে বলেছি অধ্যায় 5-এ হিসাবের নামগুলো ভালো করে পড়বে, এটা কিন্তু বলা হয়েছিল। এসি হচ্ছে অফিস সরঞ্জাম হবে। অফিস সরঞ্জাম হিসাব হইল অফিস সরঞ্জাম এখন ডেবিট, হ্যাঁ আর মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ রাইট। আস্তে হয়ে গেলে কেন? তাহলে জানুয়ারি 22 তারিখ, জানুয়ারি 22 তারিখে হচ্ছে তাহলে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব হচ্ছে ডেবিট। কত টাকা আমাদের এসি ক্রয় করা হয়েছে? 80,000 টাকা। 80,000 টাকা। 80,000 টাকা হচ্ছে ডেবিট। আর হচ্ছে মূলধন হিসাব, হিসাব ক্রেডিট। হিসাব হচ্ছে ক্রেডিট। ক্রেডিট হচ্ছে 80,000 টাকা। এখন হচ্ছে তাহলে এটাতে কি প্রভাব পড়লো? হিসাবে শ্রেণী, সরি হিসাবে শ্রেণী কি? সম্পদ। সম্পদ, সম্পদ হিসাব। আর মূলধন হিসাব কি হবে? মালিকানা সত্ত্ব হিসাব। রাইট, মালিকানা সত্ত্ব হিসাব। এখন বলো সমীকরণে কি প্রভাব পড়েছে? সম্পদ বৃদ্ধি। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। হ্রাস। আচ্ছা, এই লেনদেনে কার কোনো সমস্যা আছে? থাকলে বলো। সমস্যা আছে? নো মেয়েরা মিস। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো অরিন বলো, পণ্য বিক্রয় 1 লাখ টাকা, যার মধ্যে নগদ 60%, চেকে 20%, কি হবে? অরিন জি মিস। বলো কি হবে? মিস নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট,
তারপর ম্যাম দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। এখন টাকাগুলো কত হবে? নগদে কত টাকা? মিস নগদে 60,000 টাকা, ব্যাংকের মাধ্যমে চেকে 20,000 টাকা, আর আর ম্যাম দেনাদার হবে জানুয়ারি 28 তারিখ 20,000 অরিন। টাকা। তাহলে কি হচ্ছে অরিন? আমাদের প্রথম হচ্ছে নগদান হিসাব নগদের হিসাব ডেবিট ডেবিট। নগদান হিসাব ডেবিট হচ্ছে আমাদের কত বলেছো? 60,000 টাকা। 60,000 টাকা। ম্যাম ঠিক আছে। এখন তারপর বলেছো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব বলেছো, ব্যাংক হিসাব বলেছো কত টাকা? 20,000 ব্যাংক টাকা। হিসাব ডেবিট হচ্ছে আমাদের 20,000 টাকা। হ্যাঁ, 1 লাখ টাকার 20% হবে আমাদের 20,000 টাকা। 60% আর 20% চলে গেলে থাকলো হচ্ছে আরো 20%। সেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব, দেনাদার প্রাপ্য হিসাব অথবা কি হবে দেনাদার হিসাব। দেনাদার হিসাব তবে হচ্ছে ডেবিট হচ্ছে 20,000 টাকা। তারপর হচ্ছে আমাদের বিক্রয় হিসাব বলেছো, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বলো তো কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো? বলো, বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা হবে বলো তো অরিন? ম্যাম 1 লক্ষ টাকা। রাইট, 1 লক্ষ টাকা। আচ্ছা, এখন আমাকে বলো কেন ডেবিট হলো? নগদ হিসাব, ব্যাংক হিসাব আর প্রাপ্য হিসাব কেন ডেবিট হলো আর বিক্রয় হিসাব কেন ক্রেডিট হলো? এটা বলো। ম্যাম বিক্রয় করার কারণে আমার আয় বৃদ্ধি পেয়েছে, রাইট, এজন্য রাইট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব না ডেবিট। না, এই জন্য আর ম্যাম বিক্রয়ের ফলে তোমার কি বললে যে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাবে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ঠিক আছে। ক্রেডিট হয়েছে। আর জি এখন ম্যাম। বলো নগদান, ব্যাংক, প্রাপ্য এগুলো কেন ডেবিট হলো? কারণ ম্যাম আমাকে টাকা নগদে 60,000 টাকা এবং ব্যাংকে 20,000 টাকা প্রদান করেছে। আমাদের সম্পদের পরিমাণ বেড়ে গেছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এই জন্য ডেবিট। নগদ, ব্যাংক, প্রাপ্য এগুলো সব আমাদের সম্পদ। আচ্ছা, এখন হিসাবে শ্রেণী বিভাগ তাহলে কি হবে? আমি তো বলেই দিলাম তাই না? সম্পদ হবে না? জি অরিন? মিস। হ্যাঁ, জি নগদান মিস। সম্পদ, ব্যাংকও সম্পদ হবে। সম্পদ হবে, প্রাপ্য হিসাব সম্পদ হবে, আর হচ্ছে মালিকানা বিক্রয় হচ্ছে আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। আয় হিসাব। ঠিক আছে, বিক্রয় কি? আয় হিসাব। এখন বলো হিসাব সমীকরণে কি প্রভাব হচ্ছে? বলো তো। সম্পদ বৃদ্ধি, বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপর অথবা দেখো সম্পদ ব্যাংকেও, বৃদ্ধি হবে। হ্যাঁ ব্যাংকেও কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপর এখানেও এই সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এই পাশে মালিকানা সত্ত্ব কি প্রভাব পড়বে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। হ্যাঁ, রাইট। আয় হলে এসব সমীকরণে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সত্ত্ব বৃদ্ধি পাবে। কার কোনো সমস্যা আছে এই লেনদেনটার ফলে? সবাই বুঝতে No, পেরেছো? No, miss. হ্যাঁ, তাহলে জি, দেখো miss. বেতন প্রদান 30,000 টাকা। সাবিকুন নাহার বলো তো এটা কি হবে? মিস বেতন হিসাব 3,000, ডেবিট, sorry, নগদান 5,000 হিসাব টাকা। ক্রেডিট। হ্যাঁ, বেতন হিসাব মিস debit। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব হ্যাঁ। ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন বেতনটা তাহলে কি হবে? কোন শ্রেণীর হিসাব? বেতনটা হবে ব্যয়। মিস ব্যয়, রাইট, মিস ব্যয় ব্যয়, হিসাব। ব্যয়। আর নগদান হচ্ছে কি? মিস সম্পদ। আচ্ছা, সম্পদ। এখন মালিকানা সত্ত্বে কি প্রভাব পড়বে? সরি, হিসাবের সমীকরণে কি প্রভাব পড়বে? সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি। ব্যয় হলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হিসাব সমীকরণে মালিকানা প্রভাব সত্ত্ব পড়বে মালিকানা